নিজের হাতে নিজের বোনকে বিয়ের জন্য সাজিয়ে দিচ্ছি, যেমন তেমন ভাবে নয়, খুব সুন্দরভাবে, একদম রানীদের মতো করে। আমার স্বামী, ভুল বললাম, আমার প্রাক্তন স্বামী আমার বোনকে দেখে আজকে চোখ ফেরাতে পারবে না। বোনকে সবার শেষে মাথার উপর টিকলিটা ভালোভাবে বসিয়ে আয়নার দিকে তাকিয়ে কানে কানে জিজ্ঞাসা করলাম, কিরে রেশমি, সাজ সুন্দর হয়েছে তো? বোন কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়িয়ে আমার দু বাহু ধরে আমাকে পিছিয়ে দিয়ে নিচে এগিয়ে এলো। তারপর হঠাৎ করে আমাকে নিয়ে ঘুরতে ঘুরতে আনন্দে আত্মহারা হয়ে বলতে শুরু করলো, আপু আপু আপু, তুই এই দুনিয়ার সব থেকে ভালো আপু। আমি আশা করি প্রত্যেক বোন যেন তোর মতোই আপু পায়। আচ্ছা এবার থাম, না হলে বিয়েতে বসার আগে মাথা ঘুরে এখানেই পড়ে থাকবি। বিয়ে করতে হবে না আর তখন। আমার কথা শুনে ও ঝটপট করে থেমে গেল আর মুখ থমথমে করে বলল, আপু তুই আরেকবার ভেবে দেখ। আমার মনে হয় কি তোর এমন সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হচ্ছে না। দেখ, আমি সব জেনে শুনেই সিদ্ধান্ত নিয়েছি। পৃথিবীতে তোকেই প্রথম দেখলাম যে নিজের ইচ্ছায় ছোট বোনকে তার স্বামীর সাথে বিয়ে দিতে। তুই তো আমার পর কেউ না, আপন ছোট বোন। তোকে আজ হোক কাল হোক অন্য কোথাও বিয়ে দিতে হবে। যেখানে বাবা তোকে বিয়ে দিক, সেই স্বামীটা যে তোর ভালো হবে সেটার কোনো গ্যারান্টি আছে? মুন্নাকে তো আমি চিনি, আজ 7 বছর তার সাথে সংসার করছি। ছেলে হিসাবে সে কোনো দিক দিয়ে খারাপ না। তুই ওকে বিয়ে করলে সুখী হবি। তুই কি সুখ পেয়েছিস? ছোট বোন রোশনির মুখে এমন প্রশ্ন শুনে আমি কোনো উত্তর দিতে পারলাম না। নিজেই নিজের মনকে প্রশ্ন করলাম, আসলেই মুন্নাকে বিয়ে করে আমি কি সুখী হতে পেরেছিলাম? আমাকে চুপ থাকতে দেখে রোশনি আবারও বলল, আপু এখনো সময় আছে, বিয়েটা না করে দে। আমি চোখের পানি মুছে বললাম, সম্ভব না, ড্রয়িং রুমে কাজে চলে এসেছে। আর তোর দুলা ভাই? দূর, ভুল বললাম, তোর হবু স্বামী বসে যে বসে আছে। দেরি করিস না, তাড়াতাড়ি রেডি হ। বলেই আমি কান্না লুকোনোর জন্য ওর সামনে থেকে চলে গেলাম। বাথরুমে ঢুকে বেসিনের ট্যাপটা ছেড়ে কলের পানি দিয়ে চোখের পানিটা ঢাকার চেষ্টা করলাম। আমার জীবনটা কেন এমন হলো? আল্লাহ তো আমাকে সব দিক দিয়ে সুন্দর করে পাঠিয়েছেন, কিন্তু ভাগ্যরেখা লিখতে গিয়ে কেন এমন করলেন? আমি কাছে আর আয়না নিজের অসহায় চেহারাটা দেখছি। হয়তোবা সবাই বলবে আমি কেন আপন ছোট বোনকে স্বামীর সাথে বিয়ে দিচ্ছি। বিয়ে না দিয়ে উপায় কি? শাশুড়ির স্বপ্ন তো পূরণ করতে হবে। সেদিন আমি আর মুন্না শুয়েছিলাম। আমার শাশুড়ি এসে মুন্নার হাত ধরে টানতে টানতে বলল, তোর আর বউয়ের সাথে ঘুমোতে হবে না, চল অন্য খাটে ঘুমোবি। মুন্না মায়ের এমন কাণ্ড দেখে অবাক হয়ে পড়ল। কেন মা, কি হয়েছে? ওর মতো বন্দা মেয়ের সাথে ঘুমিয়ে কোনো লাভ আছে? বিয়ে হয়েছে আজ 7 বছর, একটা নাতি নাতনির মুখ কি আমাকে দেখাতে পেরেছে? শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি মাথা নিচু করে রইলাম। মুন্নাও মায়ের কথার কোনো জবাব দিতে পারল না, কারণ উনি তো মিথ্যা কথা বলেনি। বিয়ের এই 7 বছরে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, বরাবরই আমারই দোষ ধরা পড়েছে। আমি নাকি মা হতে পারবো না। আমার শাশুড়ি আবার বলল, কি হলো, তুই কি ওকে ছেড়ে আসতে পারবি না? মুন্না এবার কিছুটা বিরক্ত হয়ে মাকে বলল, মা যাও তো, বিরক্ত করো না, কাল সকালে আমাকে অফিসে যেতে হবে। ঠিক আছে, আমি কিন্তু এখন চলে যাচ্ছি। তোকে 7 দিনের সময় দিয়ে গেলাম, এর ভেতর তুই যদি আর একটা বিয়ে না করিস তাহলে আমি কিন্তু এই ঘর ছেড়ে বৃদ্ধাশ্রমে চলে যাব। বলেই উনি চলে গেল। আমাকে কাঁদতে দেখে মুন্না বলল, কিছু মনে করো না, সব ঠিক হয়ে যাবে। আমি চোখের জল মুছতে মুছতে বললাম, মা তো অন্যায় আবদার করেনি, ওনারও তো মন চায় নাতি নাতনি নিয়ে একটু খেলা করবে, কিন্তু আমার পোড়া কপাল, আমি ওনাকে সেই সুখ দিতে পারলাম না। আচ্ছা হয়েছে, এখন ঘুমো, কাল আমার অফিসে যেতে হবে। বলেই মুন্না শুয়ে পড়ল। এর 7 দিন পরে একদিন সন্ধ্যার সময় আমি ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছিলাম। আমার শাশুড়ি সোফার উপর বসে টিভি দেখছিল। এমন সময় মুন্না অফিস থেকে বাসায় এলো। আমার শাশুড়ি মুন্নাকে দেখে বলল, তোরা দেখে আমার কথার কোনো পাত্তাই দিচ্ছিস না, এ সংসারে আমার কি কোনো মূল্য নেই? মুন্না মায়ের পাশে বসে বলল, মা বাদ দাও না এসব কথা। এই পৃথিবীতে তো অনেক দম্পতি আছে নিঃসন্তান, তাদের কি জীবন চলছে না? আমার কি মন চায় না একটু হেসে খেলে বাকি জীবনটা পার করতে? আচ্ছা তুমি টেনশন করো না, আমি দেখি কিছুদিনের ভেতর একটা বাচ্চা দত্তক নিব। মুন্নার এমন কথায় আমার শাশুড়ি বলল, দুধের স্বাদ কি ঘোলে মেটে? আমি এই বংশের প্রদীপ চাই। তারপর উনি আমার দিকে তাকিয়ে বলল, না জানি কোন মন্ত্র বলে আমার ছেলেটার মাথা খেয়েছে। বলে উনি উঠে চলে গেল। আমি মুন্নার কাছে গিয়ে বললাম, মুন্না আমিও চাই তুমি একটা বিয়ে করো। আমার মুখে এমন কথা শুনে মুন্না চমকে উঠল, অবাক হয়ে বলল, তুমি কি পারবে সতীনের সংসার করতে? ওর এমন কথায় আমি বুঝতে পারলাম তারও হয়তোবা কিছুটা মত আছে বিয়ে করতে, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে আমাকে করুণা করছে। আমি কিন্তু কোনো করুণার পাত্রী হতে চাই না, তাই তাকে বললাম, না পারার কি আছে, এমন ভাগ্য নিয়ে যখন পৃথিবীতে জন্মেছি তখন তো সহ্য করতেই হবে। দেখো তুমি যা ভালো মনে করো, তবে বিয়ে যদি করতে হয় তোমার পছন্দেই করব। বলে সে চলে গেল। বুঝতে পারলাম আমার মন রক্ষা করার জন্য সে কথাটা বলেছে। এটা একটা ফর্মালিটি মাত্র। মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম, আমাকে আজই বাপের বাড়ি যেতে হবে। সেদিন বাবার অসুখের মিথ্যা কথা বলে বাপের বাড়িতে চলে এসেছি। বাবা তখন ড্রয়িং রুমে বসে মোবাইলে কথা বলছেন। আমাকে দেখে মোবাইলের লাইন কেটে দিয়ে বললেন, কি রে মা, তুই হঠাৎ কোনো খবর বার্তা না দিয়ে চলে এলি? জামাই বাবা কোথায়? বাবা আমি একটা দরকারে এসেছি। কি দরকার? বাবা আমি রোশনির বিয়ে ঠিক করেছি। কথাটি শুনে বাবা অবাক হলেন আর বললেন, রোশনির বিয়ে? কার সাথে? আর এত অল্প বয়সে রোশনির বিয়ে মানে? সে তো এখনো মাত্র ক্লাস 9-এ পড়ে। বাবা আমি নিরুপায় হয়ে ওকে বিয়ে করাতে চাচ্ছি। কার সাথে? ছেলে কি করে? তোমাদের জামাই মুন্নার সাথে। কথাটা শুনে বাবা চমকে উঠলেন। মুন্নার সাথে মানে? তারপর বাবা
বাবাকে আমি সব কথা খুলে বলতে লাগলাম। আমার এতদিনের দাম্পত্য জীবনে ঘটে যাওয়া বাবাকে না বলা কথাগুলো সব খুলে বলতে লাগলাম। বাবা অবাক হয়ে সব কথা শুনতে লাগলেন। আমি যে এখন নিরুপায় সেই কথাটা বাবাকে ভালোভাবে বুঝিয়ে বলতে লাগলাম। আমার সব কথা শোনার পর বাবা বলল, রোশনি কি রাজি হবে? আশা করি তুমি আর আমি বললে সে না করবে না। দেখ মা, তোদের ওসব ব্যাপারে আমাকে রাখিস না, তুই যা ভালো মনে করবি তাই কর। আমি কিন্তু এই বিয়েতে উপস্থিত থাকতে পারবো না। বাবার এমন কথায় আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কেন বাবা? কারণ আমি বাবা হয়ে কিভাবে পারবো এক মেয়ের সংসারে আর এক মেয়েকে ঢুকিয়ে দিতে? তুই যদি রোশনিকে রাজি করাতে পারিস তাহলে ব্যবস্থা কর, বলে বাবা উঠে চলে গেলেন। আর আমি রোশনির সাথে দেখা করার জন্য ওর রুমের দিকে গেলাম। রোশনি রুমে এসে দেখি রোশনি পড়ছে। আমাকে দেখেই বলল, আপু তুই হঠাৎ আমাকে ফোন না দিয়ে চলে এলি? আমি একটা সমস্যায় পড়ে এসেছি। কি সমস্যা? তখন আমি রোশনিকে সব কথা খুলে বলতে লাগলাম। আমার মুখে সব কথা শুনে রোশনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে বোঝালাম, দুই বোন যদি এক স্বামীর সংসার করি তাহলে দুজনেরই ভালো হবে। আজ হোক কাল হোক তোকে তো অন্য কারো সংসার করতেই হবে। অন্যদিকে আমার স্বামীও যেহেতু আরেকটা বিয়ে করতে চাচ্ছে, সেও আজ না হয় কাল কাউকে না কাউকে বিয়ে করবে। এখন সতীন হিসাবে যদি ছোট বোন হয় তাহলে অন্তত আমার কষ্ট কিছুটা হলেও কম হবে। বলতে পারেন একরকম নিজের স্বার্থে নিজের ছোট বোনকে জলাঞ্জলি দিচ্ছি। সব কথা শোনার পর রোশনি বলল, জন্মের পর মায়ের আদর স্নেহ কিছুই পাইনি। মা হলেও তুই ছিলি, বোন হলেও তুই ছিলি। তোর সংসার বাঁচাতে না হয় তোর স্বামীকেই বিয়ে করলাম। আমি বসা থেকে উঠে রোশনিকে জড়িয়ে ধরলাম। এই ছিল ঘটনা। এদিকে ড্রয়িং রুমে কাজী সাহেব বিরক্ত হয়ে যাবেন ভেবে তাড়াতাড়ি চোখে মুখে জল দিয়ে চোখের জলের রেখাটা মুছে ফেললাম। তারপর বাথরুম থেকে বের হয়ে রুমে এসে রোশনিকে বললাম, চল, বলেই ওকে সাথে নিয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে চলে গেলাম। ড্রয়িং রুমে কাজী সাহেব, আমার শাশুড়ি এবং মুন্না বসেছিল। আমি রোশনিকে নিয়ে মুন্নার পাশে বসলাম। আমার বুকটা ভেঙে যাচ্ছে, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছি না। আমার কষ্টটা সেই নারী বুঝবে যে নারী আমার মতো এরকম ঘটনার মুখোমুখি হয়েছেন। আমার শাশুড়ি আমার ছোট বোনকে দেখে বলল, মাশাল্লাহ, আমার পিচ্চি বউকে তো চমৎকার লাগছে। এই যে পিচ্চি বউ, তুমি পারবে তো আমাকে নাতি নাতনির মুখ দেখাতে? নাকি তুমিও তোমার বড় বোনের মতো বন্ধা? আমি কিন্তু নাতি নাতনির মুখ দেখতে চাই। না হয় ছেলেকে তৃতীয় বিয়ে করাতেও আমি পিছপা হব না। মুন্না বলল, মা বাদ দাও না এসব কথা, এই মুহূর্তে কথাটা বলাটা কি উচিত হচ্ছে? কাজী সাহেব বললেন, আমার লেট হয়ে যাচ্ছে, অন্য জায়গায় আরো একটা বিয়ে আছে, তাড়াতাড়ি বিয়ের কাজ শুরু করি। কি বলেন? আমি শত কষ্ট বুকে চেপে বললাম, জি কাজী সাহেব, আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করুন। তারপর কাজী সাহেব বিয়ে পড়াতে লাগলেন। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন মজার মজার গল্প পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।